আসসালামু আলাইকুম। দেখো আজকে সিকিউ থার্ড লেকচার স্টার্ট করব। এর আগের দিন ভুলে হেডলাইন দিয়ে দিয়েছিলাম সিকিউ থার্ড লেকচার। সো যাই হোক, আজকে হচ্ছে সিকিউ থার্ড লেকচার স্টার্ট করতেছি। আর দেখো এই জিনিসগুলো দেখে একটু পরিচিত লাগতেছে, কজ হচ্ছে তোমাদের লেকচার যখন পড়াইছিলাম তখন এগুলো পড়াইছিলাম, তাই না? দাঁড়াও বের করে তারপরে দেখাচ্ছি। এই যে দেখো, যখন লেকচার পড়াইছিলাম অলরেডি এগুলো আমরা পড়াই ফেলছিলাম। ওকে, তো দেখো এখানে আমি কিছু তুল্য সংখ্যা হিসাব তোমাদেরকে বুঝাবো। আগে কিন্তু অলরেডি পড়ানো শেষ তুল্য সংখ্যা জিনিসপাতি, বাট কিছু কিছু তুল্য সংখ্যা ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখছিলাম। বাট আজকে হচ্ছে তোমাদের আরেকটু তুল্য সংখ্যাটা আরেকটু ঝালাই করে নিই, যেহেতু আমরা সিকিউ করতে আসছি। এখানে তুল্য সংখ্যাটা অনেক বড় একটা ফ্যাক্টর, রাইট? সো এখানে দেখো, অ্যাসিডের ক্ষেত্রে কারা তুল্য সংখ্যা আমরা কিভাবে বুঝবো? যতগুলা হাইড্রোজেন প্লাস দান করবে তাকে আমরা বলবো হচ্ছে সেই অ্যাসিডের তুল্য সংখ্যা তত। আর বেইজের ক্ষেত্রে যতগুলা হাইড্রোক্সিল আয়ন দান করবে আমরা বলবো সেই বেজের তুল্য সংখ্যা তত। আর লবণ বা কোনো অক্সাইডের ক্যাটায়নের চার্জ অনুসরণ করে আমরা বলতে পারি তার তুল্য সংখ্যা তত। তো এখানে দেখো আমাদের হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে হাইড্রোজেন একটা, তাহলে কয়টা হাইড্রোজেন দান করবে? একটা হাইড্রোজেনই দান করতে পারবে। এখানে দেখো হাইড্রোজেন দুইটা, তার মানে দুইটা হাইড্রোজেন দান করতে পারবে। এখানে হাইড্রোজেন তিনটা, তার মানে তিনটা হাইড্রোজেন দান করতে পারবে। তো যতগুলা দান করতে পারবে ততগুলাই হচ্ছে কি তার তুল্য সংখ্যা। এবার দেখো CH3COOH। ওকে, এখন তোমরা আবার বলতে পারো বোকার মতো যে এই যে তিনটা এইচ আর এই যে একটা এইচ, চারটা এইচ, তাহলে এখানে কি চারটা দান করবে? না, চারটা দান করবে না, কারণ এইটা পুরাটা মিলে হচ্ছে তোমার একটা অংশ, আর এই এইচটা হচ্ছে একটা অংশ, এই পুরাটা হচ্ছে তোমার মাইনাস, আর এতটুকু হচ্ছে আমাদের এইচ প্লাস। CH3COO মাইনাস, আর এটা হচ্ছে এইচ প্লাস। তো এখানে আমাদের হাইড্রোজেন কয়টা দান করবে? একটা দান করবে। এখানে দেখো অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে আমার এখানে কয়টা হাইড্রোজেন আছে? শেষে দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কয়টা হাইড্রোজেন দান করবে? দুইটা হাইড্রোজেন দান করবে। তারপরে বেইজের ক্ষেত্রে আমরা পড়তেছি, তো এখানে হাইড্রোক্সিল মূলক তিনটা তিনটা দান করছে, এরকম করে। এবার দেখো এই যে তোমার কি বলে এটাকে, অ্যামোনিয়া যেটা আছে, অ্যামোনিয়া নাইট্রোজেনে কয়টা মুক্তজোড় থাকে? আমরা জানি নাইট্রোজেনে মুক্তজোড় থাকে হচ্ছে আমাদের কয়টা। ওকে, দাঁড়াও এক সেকেন্ড। নাইট্রোজেনের মুক্তজোড় আমাদের কয়টা থাকে? আমরা জানি দুইটা থাকে, তাই না? তো এই যে নাইট্রোজেনে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকছে, তার মানে আমরা বলতে পারি নাইট্রোজেন কয়টা জিনিস গ্রহণ করতে পারবে বা কয়টা হাইড্রোজেন দান করতে পারবে? মনে রাখো, একটা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু তোমার দুইটা হাইড্রোজেন মুক্তজোড় মূলক আছে, তার মানে একটা হাইড্রোজেন প্লাস দাঁড় করতে পারলে হয়ে যাবে আমাদের কি? অ্যামোনিয়াম। আর অ্যামোনিয়াম তারপর লাস্টে কি হয়ে যায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিক্স হয়ে কি হয়ে যায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো তখন অ্যামোনিয়া কয়টা হাইড্রোজেন দান করতে পারে? একটা। তার মানে আমরা বলতে পারি অ্যামোনিয়া থাকলেও তার বেইজ বা তুল্য সংখ্যা কত হবে? 1। এবার দেখো লবণ বা অক্সাইডের ক্ষেত্রে আমাদের ক্যাটায়নের চার্জ যত, ধরো এটা কার্বনেট, কার্বনেট মানে কি? কার্বনেট মানে হচ্ছে 2 মাইনাস, তার মানে সোডিয়াম আমরা জানি প্লাস, আমরা চোখ বন্ধ করে 2 প্লাস বসাই দিব। আর এখানেও যেহেতু 2 আছে, 1 এর সাথে 2 গুণ হয়ে অবশ্য 2 প্লাসই হইতো, তাই না? আবার এখানে দেখো, এখানে আমাদের এটা কিন্তু আমাদের ফেরিক অক্সাইড, ঠিক আছে? তার মানে এর কত? এক মিনিট, দাঁড়াও, এটা ভালো মতন বুঝাইতেছি। দেখো এখানে আমাদের আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেটে তোমার চার্জের সংখ্যা কত সেটা আগে আমাদের ফার্স্টে দেখতে হবে, ঠিক আছে? কয়টা চার্জ আছে। তো আমরা ভালো কথা ফার্স্টে হচ্ছে চার্জ দেখব। তো এই যে তোমাদের যে চার্জগুলা হবে, সেই চার্জগুলোর সাথে হচ্ছে আমাদের হিসাব করে আমাদের তুল্য সংখ্যাটা বসাইতে হবে। তো সোডিয়ামের বেলায় সবসময় চার্জ আমরা জানি প্লাস, আর এই টুটা চলে যাবে এখানে, তার মানে হচ্ছে 2 সোডিয়াম প্লাস। কারণ আমরা জানি কি, আমরা জানি যে সোডিয়াম হচ্ছে গ্রুপ একের মৌল, তার মানে এরা হচ্ছে তোমার কি থাকে, সর্বশেষ স্তরে একটা ইলেকট্রনই থাকবে, ঠিক আছে? সেজন্য আমরা বলতে পারি এখানে হচ্ছে আমার একটা প্লাস। তারপর এখানে দেখো, এটা আমরা কিন্তু দেখেই বুঝে ফেলছি, এখানে যদি 3, তার মানে এটা ফেরিক, তার মানে এটার চার্জ হবে +3। আবার এটা আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম তো আমরা জানি +3 হয়। এটা হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস হবে, ঠিক আছে? তো লবণ বা যে কোনো অক্সাইডের ক্ষেত্রে আমরা জারণ মান মানে
আমাদের জারণ মান না ঠিক, আমাদের যতগুলো ক্যাটায়নের চার্জ থাকে আমরা সেগুলোকে বলবো হচ্ছে তুল্য সংখ্যা। বাট আমাদের পরমাণু, এই পুরা পরমাণুটা যদি আমাদের মানে পুরা যৌগটা যদি আমাদের মোট চার্জ নির্ণয় করতে বলে, তাহলে দেখো ফার্স্টে হচ্ছে 2 গুণ 1। আবার এখানে দেখো 2 গুণ 3, মানে এটা মোট চার্জ, এই যে 2 গুণ 3। আবার এটার মোট চার্জ দেখো 2 গুণ 3। এটার মোট চার্জ কত, মানে ক্যালসিয়াম কয়টা আছে, ক্যালসিয়াম আছে একটা আর চার্জ হচ্ছে 2টা। এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, চার্জ হচ্ছে 3টা। এখানে ফেরিক 2টা আছে, চার্জ হচ্ছে 3টা। এখানে সোডিয়াম 2টা আছে, চার্জ হচ্ছে একটা। তো যদি কখনো মানে এরকম করে বলে যে মোট চার্জ কত, তখন মোট চার্জ তো আমাদের এগুলো এগুলো বের হবে, ঠিক আছে। বাট মেইন যে ক্যাটায়নিক চার্জ সেটা যদি বলে তাহলে আমাদের এই উপরেরগুলা কাউন্টেবল হবে। ওকে, তার মানে তোমাকে এখন আমার মেইন যে পড়ার বিষয়টা হচ্ছে আমাকে তো এখন মোট চার্জ, তো মানে ধরো বললো সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের মোট চার্জ কত, তখন তুমি এরকম করে বলতে পারো 2 গুণ 1 2। বাট তোমাকে যদি বলে যে সোডিয়াম কার্বনেট সোডিয়ামের তুল্য সংখ্যা কত, তো সোডিয়ামের মেইনলি সোডিয়ামের কয়টা ইলেকট্রন মানে উপরে থাকে, একটা। তার মানে হচ্ছে আর 2টা তো হচ্ছে 2টা, এই 2 দ্বারা বোঝাইতেছে সোডিয়াম 2টা আছে। এই 2টা আবার বোকার মতন এখানে গুণ করতে যাও না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে 2টা আর হচ্ছে সোডিয়াম প্লাস। তো এভাবে করে সবগুলো বলবা, ঠিক আছে। ওকে, তো এখন দেখো, ওকে, একটু আগে যে আমি কথাটা বলছি এখানে 2 মাইনাস আর এটা হচ্ছে 2 প্লাস, এইটা কখন রাইট ছিল, এটা রাইট ছিল যদি আমি জারণ সংখ্যা নির্ণয় করি সেই ক্ষেত্রে। বাট ক্যাটায়নিক চার্জের ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা হবে না যে একটা বের করে অন্যটা তার ডুপ্লিকেট হুবহু বলে দিলা, এটা কিন্তু তোমার চার্জ নির্ণয়ের ক্ষেত্রে হবে না। যদি তুমি জারণ সংখ্যা নির্ণয় করো সেই ক্ষেত্রে একটা যা হয় অপরটার তার ঠিক বিপরীত চিহ্নের এবং সেম নাম্বারের হয়, তাই না। ওটা হচ্ছে জারণ সংখ্যা, কারণ আমরা সবসময় জানবো যে জারণ সংখ্যা কোনো বিশিষ্ট কোনো যৌগের মোট পুরা জারণ সংখ্যা যোগ করলে সেটার মান কি আসে, 0 আসে। তার মানে একটা যদি -8 হয় তার মানে পাশে যা থাকবে সেটা আমার +8 হইতে হবে, বা +4 থাকলে পাশে যেটা থাকবে সেটা -4 হইতে হবে। এমন করে যাতে পুরো যৌগটা যাতে আমাদের কি হয়ে যায়, 0 হয়ে যায়, আমাদের সেই টার্গেট রাখতে হবে। ওকে, আচ্ছা। এবার দেখো দ্বিক্ষারকীয় অ্যাসিড আর ত্রি-অম্লীয় ক্ষারক মানে কি। দেখো দ্বিক্ষারকীয় অ্যাসিড বলতে বোঝায় যেই অ্যাসিডের ক্ষারকত্ব 2, যেই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে তোমার 2, যে অ্যাসিডের তুল্য সংখ্যা তোমার 2, আর যেই অ্যাসিডের 2 মোল বেসকে প্রশমিত করতে পারে, ঠিক আছে। সবসময় মনে রাখবা দ্বিক্ষারকীয় অ্যাসিড বললে লাস্টে যে কথাটা লেখা আছে অ্যাসিড, তার মানে এটা মেনলি অ্যাসিডরেই নির্দেশ করছে। আর ত্রি-অম্লীয় ক্ষারক বলতে লাস্টে ক্ষারক কথাটা লেখা আছে, তার মানে সবকিছু ক্ষারকের বেলায় রিলেটেড। তো যেই ক্ষার 3 মোল অ্যাসিডকে প্রশমিত করে, যেই ক্ষারের তুল্য সংখ্যা 3, যেই ক্ষারকের অম্লত্ব হচ্ছে 3, ঠিক আছে। ওকে, সো এবার দেখো অম্লত্ব কার থেকে, আমরা অনেকেই ভাবি কি যে অম্লত্ব জিনিসটা কি, ক্ষারকত্ব জিনিসটা কি। তো অম্লত্ব হচ্ছে আমাদের অলওয়েজ থাকবে, অম্লত্ব থাকে হচ্ছে আমাদের অ্যাসিডে, আর ক্ষারকত্ব থাকে হচ্ছে আমাদের অম্লত্ব থাকে হচ্ছে আমাদের বেইজে, আর ক্ষারকত্ব থাকে হচ্ছে আমাদের অ্যাসিডে। এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকে বলে কি যেহেতু অম্ল তার মানে অ্যাসিডে থাকবে, আর ক্ষারকত্ব থাকবে হচ্ছে কিসে, তোমার বেইজে। বাট এটা কিন্তু উল্টা হয়, যার অম্লত্ব থাকে ক্ষারকে আর হচ্ছে তোমার ক্ষারত্ব থাকে হচ্ছে অ্যাসিডে, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবা। দ্বিক্ষারকীয় কারা, দ্বিক্ষারকীয় হচ্ছে অ্যাসিড, আর ত্রি-অম্লীয় হচ্ছে কি বেইজ, ঠিক আছে। এই কথাটা মানে ত্রি-অম্লীয় বললেও অনেকে ভাবে কি তার মানে ত্রি-অম্লীয় থাকে অ্যাসিডে, কিন্তু ত্রি-অম্লীয় থাকে বেইজে আর দ্বিক্ষারকীয় থাকে অ্যাসিড। একটু আগে যে কথাগুলো লিখে আসছে ওটা একটু ভালোভাবে রিডিং দিবা। দেখো এই দ্বিক্ষারকীয় অ্যাসিড আর ত্রি-অম্লীয় অ্যাসিডের উপর বেস করে হচ্ছে আমাদের তুল্য সংখ্যা নির্ণয় করা হয়, ঠিক আছে। ওই যে একটু আগে দেখলাম না দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় কি পড়ছে এখানে, পড়ছি দ্বিক্ষারকীয়, দ্বিক্ষারকীয় মানে হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। দ্বিক্ষারকীয় অ্যাসিড, আচ্ছা এই জিনিসগুলো আমি একটা ম্যাথ বুঝাইলে তুমি ভালো মতন বুঝতে পারবা। এই জিনিসটা কেন বুঝাইছি, এই জিনিসটা বোঝানোর কারণ হচ্ছে একটু পরে যাই আমি আয়তনিক সমীকরণ করব, এই আয়তনিক সমীকরণেই তুমি বুঝতে পারবা অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড বা হচ্ছে ক্ষারত্বরে কেন আমি অ্যাসিড বলতেছি, এই জিনিসগুলো বুঝতে পারবা, ঠিক আছে। এখন তো তোমার মনে হইতেছে যে কি পড়াচ্ছি, ক্ষার রে অ্যাসিড বলতেছে, অ্যাসিড রে ক্ষার বলছে, তাই না। বাট একটু পরে যখন আয়তনিক সমীকরণ পড়াবো তখন মেইন থিমটা ধরতে পারবা যে কেন বলছি। এবার দেখো তুল্য দ্রবণ,
তুল্য দ্রবণ আমরা কিভাবে নির্ণয় করব? ধরো তোমাকে পরীক্ষায় দেওয়া থাকলো 5 মিলিলিটার 2 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুমি প্রথমে কি করবা? ভালো করে বুঝো। তুমি ফার্স্টে কি করবা? এই 5 আছে আর এখানে 2 আছে। 2টা ফার্স্টে গুণ করে বসাবা। 2টা গুণ করলে কি হয়? 10 মিলি হয়। 10 মিলি লিখে রাখবা। 2টা গুণ করে যা হবে তার পাশে লিখবা মিলিলিটার। আর এখানে 2 ml আছে, বাট তুমি লিখবা 1 মোলার। 2 ml বলছি, 2 মোলার আছে, এখানে তুমি লিখবা 1 মোলার, লাস্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখবা। হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করতে পারে? আমরা জানি না। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা হাইড্রোজেন দান করতে পারে। জানি কি না একটা হাইড্রোজেন দান করতে পারে। সেজন্য তুমি হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বদলে তখন লিখবা একটা হাইড্রোজেন প্লাস। রাইট? ওকে, চলো নেক্সটটাতে চলে যাই। দেখো এখানে লেখা আছে 20 মিলিলিটার 0.25 মোলার H2SO4। তো তুমি ফার্স্টে কি বললাম? এই দুইটারে গুণ করবে। দুইটারে গুণ করলে কত আসে? 4 আসে। 4 মিলি যা গুণ করে আসবে সেটা এখানে লিখে রাখবা। এটার পরিবর্তে লিখবা 1 মোলার, আর এটা লিখবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এবার দেখো এই যে সালফিউরিক অ্যাসিড, এটা কয়টা হাইড্রোজেন দান করতে পারবে? 2টা হাইড্রোজেন আছে, তার মানে 2টা হাইড্রোজেন প্লাস দান করতে পারবে। তো আমি লিখে দিলাম 2টা হাইড্রোজেন প্লাস এটা দান করতে পারতিছে। এটা লিখলাম, এটা লিখলাম, আর এখানে এটার পরিবর্তে লিখলাম 2টা হাইড্রোজেন প্লাস দান করতে পারতেছে। এবার দেখো এটা আমি বাইরে না রেখে এটা আমি ভিতরে পাঠাবো। তার মানে এটা এটার সাথে গুণ করাবো। তার মানে 2 আর 4 গুণ করলে কত হয়? 8। 8 ml 1 মোলার 1 H প্লাস। ঠিক আছে, মানে আমার টার্গেট থাকবে এইটারে আর এটারে 1 1 রাখার। এবার দেখো এখানে লেখা আছে 30 মিলিলিটার 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ নির্ণয় করো। তো তুমি ফার্স্টে যেটা করবে, এটা দুটো দিয়ে গুণ করবা। এটার পরিবর্তে 1 মোলার, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা দান করে? একটা। তাই আমি একটা লিখে রাখলাম। দুইটা যেহেতু এক আছে, আমার আর কোনো চেঞ্জ করা লাগবে না। এবার দেখো 5 ml 0.3 মোলার সোডিয়াম কার্বনেট। তো আমি এই দুইটা গুণ করলাম, এটা লিখলাম, এটা লিখলাম। এখন যে কাজটা, এইখানে তো ভাই আমাদের হাইড্রোক্সিল মূলক নাই। তাইলে আমরা কি করবো? এতক্ষণ তো আমাদের অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস ছিল, তোমার ক্ষারের ক্ষেত্রে OH মাইনাস ছিল, বাট এখানে তো আমাদের সোডিয়াম কার্বনেটে তো আমাদের নাই, তোমার OH মাইনাস না বা হাইড্রোক্সিল মূলক না। তখন আমরা কি করব? দেখো এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? দেখো আমি একটু আগে পড়াইছিলাম, একটু আগেই কিন্তু পড়ায় আসছি যে কোনো লবণের ক্ষেত্রে তোমার ফার্স্টে কি করতে হবে? যদি আমরা তুল্য সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বা কোনো একটা অক্সাইডের ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? ক্যাটায়নিক চার্জ ধরে হিসাব করতে হয়। তো সোডিয়ামের ক্যাটায়ন কত? সোডিয়ামে থাকে, তো সোডিয়ামের ক্যাটায়ন বলতেই তো আমরা জানি প্লাস, বাট এখানে 2 আছে, সেজন্য আমি 2টা সোডিয়াম প্লাস হয়, তাই না? তো এখানে যেহেতু 2টা সোডিয়াম প্লাস হচ্ছে, ভালো করে বুঝছো কিন্তু, এখানে যেহেতু 2টা সোডিয়াম প্লাস হচ্ছে, তাহলে 2টা সোডিয়াম প্লাস কয়টা হাইড্রোক্সিল মূলক ত্যাগ করতে পারবে বা কয়টা হাইড্রোক্সিল মূলক গ্রহণ করতে পারতো? সোডিয়ামের চার্জ মানলাম, সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস, বা সোডিয়াম কয়টা হচ্ছে তোমার হাইড্রোক্সিল মূলক, তোমার হাইড্রোক্সিল মূলকের সাথে বিক্রিয়া করতে পারতো? 2টা, কারণ সোডিয়াম তো আছেই 2টা। সেই জন্য আমরা বলতে পারি 2টা হাইড্রোক্সিল মূলক। আর 2টা হাইড্রোক্সিল মূলক থেকে আমরা বলতে পারি তুল্য সংখ্যা হচ্ছে 2। বা এভাবেও তুমি বলতে পারো, যেহেতু এখানে হচ্ছে তোমার প্লাস চার্জ আছে, মানে এখানে তো 1 আছে আর হচ্ছে তোমার 2 আছে, তার মানে কি একটা সোডিয়াম 2টা যে কোনো কিছু 2টা হাইড্রোক্সিল মূলকের সাথে বিক্রিয়া করতে পারবে, তার মানে তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। সেই জন্য আমি এখানে বলতে পারতেছি যে হচ্ছে 2 হাইড্রোক্সিল মাইনাস। ঠিক আছে, তাইলে এবার হচ্ছে এই 2 রে বাইরে রাখবো না, 2 রে ভিতরে পাঠিয়ে দেবো। 1.5 এর সাথে 2 গুণ হলে 3 মোল, 1 ml, আর হচ্ছে 1 এটা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তোমাদের আরেকটু বোঝাই আছি, কারণ আমি জানি এখানে তোমরা অনেক প্যাচ খাবা। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে ওকে, তোমাকে যদি বলা হয় যে লবণ বা অক্সাইডের ক্ষেত্রে, আবারও বলতেছি, তোমাকে যদি বলা হয়, ধরো এখানে তোমাকে অক্সাইড মানে কি, যে ফেরিক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এই অক্সাইড দিয়ে দিল, তখন কি করবা? ফার্স্টে তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার এই যে ফেরিক অক্সাইড। ঠিক আছে, এই ফেরিক অক্সাইডের ক্ষেত্রে এই যে দেখো, ফেরিক হচ্ছে তো 2টা ফেরিক আছে, আর তোমার হচ্ছে এখানে 3 প্লাস আছে, তাই না? ফেরিক মানে কি? ফেরিক মানে আমরা জানি 3 প্লাস, বাস ফেরিক মানে আয়রন কয়টা আছে? আয়রন আছে 2টা, আর এখানে যেহেতু 3 আছে, তার মানে আমরা জানি এটা ফেরিক অ্যাসিড, তার মানে আমরা উপরে 3 বসাবো। আর ফেরিক আসলে আছে কয়টা? 2টা, তার মানে আমি এখানে সাইডে 2 বসাতে পারতেছি। তো এবার দেখো এখানে যে আমি 2টা বসাতে পারতেছি, তাহলে এখন যখন আমি মোট চার্জ বা মোট যে ক্যাটায়নিক চার্জটা গুণ করব, সেটা কিন্তু এই 3 আর এই 2টা গুণ হবে, তো 2 গুণ 3।
তাহলে এখন আমাদের কাছে কোশ্চেন হচ্ছে, তো ধরো তোমার পরীক্ষায় আসলো ফেরিক অ্যাসিডের এত এত মোলে তুমি তুল্য দ্রবণ বের করো, তো তখন তুমি কি করবা? তখন তুমি ফেরিকের ক্যাটায়নিক চার্জ কত ধরবা? তুমি কিন্তু ফেরিকের ক্যাটায়নিক চার্জ 6 ধরবা। বোকার মতো আবার +3 ধরতে যাও না। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, সো হচ্ছে এটাই তোমার এখানে ছিল, এগুলো ছিল। আচ্ছা যাই হোক, এবার দেখো আয়তনিক সমীকরণ। আয়তনিক সমীকরণ জিনিসটা কি? দেখো এখানে বলা আছে অ্যাসিডের তুল্য সংখ্যা, ক্ষারের তুল্য সংখ্যা অ্যাসিডে বসে, আর অ্যাসিডের তুল্য সংখ্যা ক্ষারে বসে সল্ট আর পানি। তো ধরো আমি একটা অ্যাসিড নিলাম, ফার্স্টে দেখি ওনাদের কথা কি সত্যি হয় নাকি। দেখো আমি সালফিউরিক অ্যাসিড নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি। তা বিক্রিয়া করলে আমাদের কি হয়? সোডিয়াম সালফেট হয়, আর হচ্ছে তোমার কি হয়ে যায়? পানি হয়ে যায়। তো ধরো সমতা করার কাজ করতে হবে। এখন আমি সমতাটা করলাম, এখানে 2 বসাইতে হয়েছে, এখানে 2 আর এখানে কিছু নাই। বাট এখানে একটা লিখছি কেন একটু পরে দেখাচ্ছি। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়ামের তুল্য সংখ্যা কত? 1। অ্যাসিডের এখানে যা দেখো, অ্যাসিডের এখানে কিন্তু মানে এখানে যে অ্যাসিডের যে মোল সংখ্যা, অ্যাসিডের মোল সংখ্যা কিন্তু এখানে 1। ভালো করে বুঝো কি বলতেছি। সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়ামের তুল্য সংখ্যা হচ্ছে +1, আর সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে এখানে +1। তার মানে আমরা বলতে পারি ক্ষারের যে তুল্য সংখ্যা থাকে অ্যাসিডের তা মোল সংখ্যা হয়। আবার অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2, সেটা ক্ষারে যেয়ে বসছে। তার মানে অ্যাসিডের যে তুল্য সংখ্যা থাকে ক্ষারে যেয়ে সেটা মোল সংখ্যা হয়ে যায়। ঠিক আছে, এই কথাগুলো এখানে লিখছি। এবার দেখো এরকম টাইপের ম্যাথে, আমাদের আয়তনিক সমীকরণের ম্যাথে আমাদের কি করতে হয়? স্টেকিওমেট্রি সমীকরণ দিয়ে ম্যাথ করতে হয়। স্টেকিওমেট্রি কি? অ্যাসিডের মোল সংখ্যা বাই তোমার হচ্ছে বেইজের তুল্য সংখ্যা, অ্যাসিডের বেইজ বাই হচ্ছে বেইজের মোল সংখ্যা বাই হচ্ছে তুল্য সংখ্যা অ্যাসিডের। দেন হচ্ছে আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কি হয়? ই অফ অ্যাসিড, এন অফ এ, এন অফ বি আর ই অফ বি। ঠিক আছে, আর এখানে এন মানে কি? এন মানে আমরা জানি ভি ইন্টু এস, তাই না? এন ইজিক্যাল টু ভি ইন্টু এস আমরা তো সবাই জানি। তো ওরকম করে আমরা এন ইজিক্যাল টু হচ্ছে আমাদের ভি ইন্টু এস আমরা বসাইছি। ঠিক আছে, এখানেও দেখো আমি ভি ইন্টু এস বসাইছি, এন এর পরিবর্তে আমি ভি আর এস বসাইছি। এটাই হচ্ছে জাস্ট সূত্র, যার যার তুল্য সংখ্যা তার তার সাথে। দেখো এই ক্ষেত্রে তারপরে এভাবে করে লিখলে কি হয়ে যায়? দেখো যার যার তুল্য সংখ্যা, এই দেখো অ্যাসিডের তুল্য সংখ্যা, সব অ্যাসিডের সবকিছু অ্যাসিডের সাথে, ক্ষারের সবকিছু ক্ষারের সাথে। ঠিক আছে, একটু আগে কিন্তু এটা ছিল না, বাট এখন অ্যাসিডের তুল্য সংখ্যা অ্যাসিডের সাথে আসছে, ক্ষারের তুল্য সংখ্যা কে আসছে? ক্ষারের সাথে আসছে। ঠিক আছে, একটু আগে আমরা কি দিয়ে ম্যাথ করছিলাম? এন অফ অ্যাসিড মানে অ্যাসিডের যে মোল সংখ্যা তার সাথে কি ভাগ দিছিলাম? ক্ষারের তুল্য সংখ্যা, এটারও সেটা দিয়ে ভাগ দিছিলাম। বাট যদি আমরা আড়াআড়ি গুণ করার পর আমাদের যে সূত্রটা দাঁড়ায়, সূত্রটাতে কিন্তু আমাদের যার যার তুল্য সংখ্যা তার তার পাশেই চলে আসে। তো এটা একটু মনে রাখো। এবার দেখো এখানে একটা ম্যাথ দিছে, ম্যাথে বলা আছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করো। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এখানে কি বলছে? বলছে উদ্দীপকে বি পাত্রের দ্রবণকে কি আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে কি আছে? H2C2O4। H2C2O4 মানে কি? এটার মানে হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, H2C2O4 মানে হচ্ছে অক্সালিক অ্যাসিড। দেখো তোমাদের যদি গাঠনিক জিনিসটা দেখায় তাহলে বুঝতে পারবে, একটু আগে পড়ে আসছিলাম আমরা। এই যে C2, তারপরে হচ্ছে H2C2O4 অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, তো এটাই দিয়ে দিছে, বলছে এই দুইটার হচ্ছে KOH এর পরিমাণ নির্ণয় করতে। এখন তোমরা আমাকে বলতে পারো, আচ্ছা এই এই ম্যাথটা যে স্টেকিওমেট্রি দিয়ে ম্যাথ করবো, এটা আমি কেমনে বুঝবো? এটা কিন্তু তোমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন। এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, মানে তোমরা আমাকে বলতে পারো যে এই ম্যাথটা যে আমি স্টেকিওমেট্রি দিয়ে করব, এটা আমি বুঝবো কেমনে? দেখো বোঝার জন্য এখানে আমার কি দেওয়া আছে? এখানে আমার দেওয়া আছে হচ্ছে তোমার ভি, আর এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের এস, তাই না? ভি দেওয়া আছে আর এস দেওয়া আছে, তার মানে এন ইজিক্যাল টু ভি এস। এন ইজিক্যাল টু কি? ভি এস। তাহলে এই এন ইজিক্যাল টু ভি এস এভাবেও তুমি মানে এভাবেও তুমি বুঝতে পারো যে হচ্ছে এখানে যেহেতু আমাকে বলে দেওয়া নাই কিছু, যে হচ্ছে তোমার এটার দ্রবণের পরিমাণ বের করতে গেলে আমার যেহেতু এন এর মান লাগবে, সেই ক্ষেত্রে আমি এটা বের করতে পারি। আমি একটু আগে অ্যান্সারটা দেখাই তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো ফার্স্টে হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো,
যে বিক্রিয়া করতে হলে এখানে আমার সল্ট আর পানি তৈরি হবে। এখন তুমি বিক্রিয়াটা পারতেছো না, কোনো দরকার নাই করার। তুমি এই ২ টার মধ্যেই সমতা করো। দেখো এখানে হাইড্রোজেন ১ টা ছিল আর এখানে ২ টা। তার মানে আমি এখানে ২ দিলাম। ঠিক আছে? আর এখানে হচ্ছে ২ দিলাম আর এখানে তার মানে সবকিছু ঠিকঠাক আছে, এখানে ১ দিলাম। কারণ তুমি যদি ওইটার ব্যাখ্যা নাই করতে পারো তাহলে দরকার নেই তোমার করার। ঠিক আছে? এবার দেখো ওই যে স্টেকিওমেট্রির সূত্রটা বসাইলাম। তোমার ক্ষার, তারপরে হচ্ছে তোমার ক্ষারের আয়তন, ক্ষারের এটা নির্ণয় করে আমি হচ্ছে S2 মানে হচ্ছে আমি অ্যাসিডের ক্ষেত্রে মোল সংখ্যাটা বের করব। কেন মোল সংখ্যাটা বের করতে যাব? কারণ আমাদের এখানে বলা আছে যে আম সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ বের করতে। ঠিক আছে? তার মানে আমাদের পটাশিয়াম হাইড্রক্সাইডের যে হচ্ছে আমাদের পরিমাণটা যে বের করতে হবে, তার জন্য তো আমাদের S লাগবে। কারণ আমরা জানি W = SMV/1000, তাই না? তো সেই জন্য আমি স্টেকিওমেট্রির সূত্র ব্যবহার করে দেন হচ্ছে আমি S2 এর মান বের করে তারপরে হচ্ছে আমি এখানে M এর জায়গায় বসায় আমি মানটা বের করতে পারতেছি। বুঝতে পারছো? তো এটা তুমি একটু ট্রিক্স খাটায় বুঝতে হবে। আসলে এখন যদি বলো কিভাবে বুঝবো? অবশ্যই প্র্যাকটিস করতে, করতেই বুঝবা। ঠিক আছে? এখানে যেহেতু N=VS আমরা জানি। তাহলে আ তোমার এখানের ক্ষেত্রে আম এটা এরকমভাবে মনে রাখতে পারো যে এখানে হচ্ছে যেহেতু আমাদের আ ডাব্লুর মান চাইছে, তাই না? ডাব্লুর মান চাইছে তাহলে আমাদের এস কিভাবে পাবো? অবশ্যই আমাদের কোনো একটা কিছু করে এস বের করতে হবে। তার মানে দেখো এখানে যে মান আমি পাইছি এখানে আমি সেই মান পাচ্ছি। মানি মান দিয়ে ম্যাথ করলে আমি এস এর মানটা বের করতে পারবো পটাশিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে। তো আমি সেজন্য স্টিকিওমেট্রি সূত্রটাই এপ্লাই করব। ঠিক আছে? ওকে। এটা গেল। এবার দেখো এই কোয়েশ্চেনে বলা আছে ২ টাই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তো একটা বিপদ যে ২ টাই যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, এই যে ২ টি মিশ্রিত করতে মিশ্র দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে তো আমাদের বিপদ। ২ টা একসাথে হলে কি করব? দেখো ২ টা একসাথে হলে তখন আমি N টোটাল ওই যে আংশিক চাপে করাইছিলাম না ২ টা যদি সেম থাকে, সেম আয়তন বের করতে হয়। তো ঠিক তেমনইভাবে এটা যেহেতু ২ টা সেম দ্রবণ দেওয়া আছে সেজন্য আমি N টোটাল বের করলে N1 N2 তারপরে হচ্ছে V total = তোমার ST। ঠিক আছে? V total মানে কি? N যদি VS হয় তাহলে N total মানে VT/ST। তাহলে এরকম করে আমি পুরাটা বের করতেছি। কারণ আমাকে এখানে কি বের করতে বলছে? দেখো মিশ্র দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। তার মানে মিশ্র দ্রবণের ঘনমাত্রা আমি কিভাবে বের করব? মিশ্র দ্রবণের ঘনমাত্রা বের করতে হলে তো আমার পুরা টোটালটার মান বের করতে হবে, তাই না? তো সেজন্য আমি হচ্ছে এখানে টোটাল ধরে কাজ করছি। এখানে যদি বলতো যেকোনো একটার বের করতে তখন কিন্তু আমার যেকোনো একটারই বের করতে হইতো। তারপরে তোমার এখানে V1 S1 = V2 S2 করে তুমি হচ্ছে S টোটাল মানে মিশ্র দ্রবণের ঘনমাত্রা বের করতে বলছে। এখানে V টোটালটা কোথায় পাইছি? এই ফার্স্ট এরটা দ্রবণের আয়তন, সেকেন্ড টা দ্রবণের আয়তন যোগ করে দিছি দেন ভাগ। ঠিক আছে? তো আজকের লেকচারটা একটু ট্রিকি ছিল বাট ইজিও আছে যদি তোমরা ভালো মতন মনোযোগ দিয়ে করো। ঠিক আছে? ওকে তাহলে ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।